সময়টা ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে পিঁপড়েরা গুটি গুটি পায়ে খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত। কারণ কিছুদিন পরেই তো চলে আসবে বর্ষাকাল, তখন তো তারা আর খাদ্য সংগ্রহ করতে পারবে না। এই গরমের ভিতরেও তারা খাদ্য খুঁজতে ব্যস্ত। তার মধ্যে একটি পিঁপড়ের খুব পিপাসা পেল। সে নদীর পাড়ে আসলো, কিন্তু নদীতে প্রবল স্রোত। স্রোতের কারণে সে পড়ে গেল। তারপর সে হাবুডুবু খাচ্ছিল। এমন সময় একটি কবুতর পাশ থেকে সব কিছু দেখছিল। সে একটি পাতা নিয়ে নদীর উপরে ফেলে দিল। পাতাটি নদীর উপরে ভাসতে ভাসতে পিঁপড়ের কাছে গিয়ে পৌঁছালো। পিঁপড়েটি পাতাটিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো। কিছুক্ষণ পর সে পাড়ে ফিরে আসলো। তখন পিঁপড়েটি কবুতরকে বলতে লাগলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই কবুতর। আজকে তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে যে আমার কি হতো তা আল্লাহই ভালো জানে। আমি তোমার এই উপকার কোনো দিনও ভুলবো না। সারা জীবন তোমার এই উপকার আমি মনে রাখবো। আর আজকে থেকে তুমি আমার বন্ধু হয়ে গেলে। না না, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুমি বিপদে পড়েছিলে তাই আমি তোমাকে সাহায্য করেছি। এটা তো আমার দায়িত্ব। তারপর থেকে কবুতর ও পিঁপড়া খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা খুব আনন্দে দিন কাটাচ্ছিল। বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ করে জঙ্গলে একটা শিকারী চলে আসলো। সে কবুতরকে বসে থাকতে দেখে তীর তাক করলো। তাকে তীর তাক করতে দেখে পিঁপড়ে ছুটতে চলে আসলো। তার পায়ে একটি কামড় দিল। শিকারিটি আটকে ওঠার পরে কবুতরটি ও সেখান থেকে উড়ে গেল, আর পিঁপড়েটিও সেখান থেকে পালিয়ে গেল। শিকারিটি সেখান থেকে চলে গেল। কি ব্যাপার ভাই কবুতর, তুমি অন্যমনস্ক হয়ে বসেছিলে কেন? এক্ষুনি তো তুমি মারা যেতে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি যে একজন প্রকৃত বন্ধু তা আজকেই প্রমাণ করে দিলে। তুমি না থাকলে তো আমি মারাই পড়তাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তাদের দিন খুব ভালো কাটলো। এরপর থেকে তারা আর কখনো বিপদে পড়েনি, কারণ দুজন দুজনের বিপদে সাহায্য করত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা উপকারকারীকে কখনোই ভুলো না, তার উপকার করার জন্য চেষ্টা করো। আল্লাহ হাফেজ। অনেক দিন হলো এই রাস্তা দিয়ে কেউ যায় না। ফল ফলাদি খেয়ে তো মুখে অম্বল পড়ে গেল। মা, আজকে আমার আসতে মনে হয় একটু দেরি হবে, কারণ কাজ সেরে আমি একটু শহরে যাব। তুমি কিন্তু আবার চিন্তা করো না, কেমন? কি বলছিস কি রে বাবা? রাত করে তো আসা যাবে না। শুনেছি রাস্তার ধারের ওই শেওড়া গাছের এক পেতনি থাকে। তুই কিন্তু দেরি করিস না, আর বেশি রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, আমার খুব চিন্তা হয়। আরে মা, কে কি বলে না বলে সেটা শুনে তুমি খামোকায় চিন্তা করো। কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো চলে আসবো, বুঝতে পারছো? আর ওই সব পেতনি টেতনি বলে কিছু হয় না, বুঝতে পারছো তুমি? না না বাবা, এই জিনিসটা তুমি হেলা করো না। আমি যা বলি মন দিয়ে শোনো। সন্ধ্যার আগেই তুমি বাড়িতে ফিরে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে তুমি এসব উল্টাপাল্টা চিন্তা করে আবার শরীর খারাপ করো না, ঠিক আছে? আমি এখন যাই। ছেলেটা আমার একদম কথা শোনে না, কোনো কথা বিশ্বাসই করতে চায় না। ও যেন সুস্থ মতো বাড়ি ফিরে আসে বাবুত। ওহো, সন্ধ্যা হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে। মা তো ওই দিক দিয়ে মনে হয় চিন্তা করছে, যাই তাড়াতাড়ি পাউ চালিয়ে বাড়িতে যাই। অনেকদিন পর মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কেউ আসছে। অনেক দিনের ক্ষুধা আমার আজকে মিটবে। আরে আরে, এ তো দেখি খুবই সুন্দর একটা পুরুষ। ওকে দেখে তো আমার লাভ ইউ চলে আসলো রে। এখন তো আমার সংসার করতে
এত রাত্রে এখানে কে কান্না করছে? হ্যাঁ, যাই দেখি তো কে কান্না করছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? আর তুমি এত রাতে এখানে কান্না করছো কেন? আর এখানে কিভাবেই বা আসলে? হ্যাঁ, কথা বলো। এই মেয়ে, কি হয়েছে তোমার? আমি শহরে গিয়েছিলাম কাজের খোঁজে। তারপর কিছু ছিনতাইকারী আমাকে ধরে বেহুশ করে দিল। আর যখন জ্ঞান ফিরলো দেখলাম আমি এই জঙ্গলে। আমার খুব ভয় করছে। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। তাহলে তো বিষয়টা খুবই খারাপ। কিন্তু এত রাতে তুমি কোথায় বা যাবে? আর তারপরও এই গভীর জঙ্গল, কত রকমের জিনিস এখানে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথেই চলো আমার বাড়িতে। মানে আমি এখন আপনাদের বাসায় যাব? কিন্তু আপনাদের বাড়ির মানুষ কিভাবে বিষয়টা নিবে আমি তো বুঝতে পারছি না। যদি আপনার কোনো সমস্যা হয়। আরে না না, কিছুই হবে না। আমার বাড়িতে তো আমি আর আমার মা থাকি, আর কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, এবং কি আপনারও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতটাই আমি আপনাদের বাড়িতে থাকবো। কালকে সকালবেলায় চলে যাব। আপনি মানুষটা খুবই ভালো, তা না হলে অচেনা একটা মেয়েকে আপনাদের বাড়িতে নিতেন না। ঠিক আছে, তাহলে চলুন। যাক বাবা, কিছুই বুঝতে পারেনি। এভাবেই আমার মায়ার জাল ওর উপরে খাটাতে হবে। খাটিয়েই আমার স্থানটা পাকাপোক্ত করতে হবে। কিরে বাবা, সেই দেরি করেই ফিরলি? তা তোর সাথে এই মেয়েটি কে রে বাবা? ওকে তো চিনলাম না, এর আগে তো কখনো আমি দেখিনি। ওকে কোত্থেকে তুমি দেখবে মা? আমিই তো আজকে প্রথম দেখেছি। আসলে মেয়েটি বিপদে পড়েছে, জঙ্গলে একা ছিল, তাই সাথে করে নিয়ে এসেছি। ঠিক করেছি না মা, বলো? হ্যাঁ রে বাবা, ঠিকই করেছিস। এত রাতে মেয়েটা কোথায় যাবে? তুই বাসায় এনে খুব ভালো করেছিস। চল তোরা ঘরে চল বাবা, অনেক রাত হয়েছে, কিছু খেয়ে নিবি। তারপর কিছুদিন পেতনিটি তাদের মোহ দিয়ে সেখানে সুখে কাটাতে লাগলো এবং তার মায়ার জালে তাদেরকে ফাঁসাতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন পেতনিটি রান্নাঘরে বসে গান গাচ্ছিল। ওরে মনটা আমার লাভ ইউ করে রে, মনটা আমার লাভ ইউ করে। আমি যে একজন পেতনি, কেউ বুঝতে পারেনি। এখন আমি সুখে সংসার করব। অন্যদিকে পেতনিটির সব কথা শিয়ালের মা শুনে ফেলল। বাবা, তুই এ কি মেয়ে নিয়ে আসলি? এ তো মানুষ না, পেতনি। সেদিনও রান্নাঘরে বসে বসে গান গাচ্ছিল আর বলছিল। ঠিক বলেছো মা, আমারও তাই মনে হয়। কারণ কিছুদিন ধরে ওর কাজ কারবার আমার কাছে অস্বাভাবিক লাগছিল। ও সাধারণ মানুষের মতো কাজ করছিল না। শোন বাবা, আমার একটা চেনা তান্ত্রিক আছে, তোকে তার ঠিকানা দিচ্ছি। তুই সেখানে যেয়ে তাকে ডেকে নিয়ে আয়। যা বাবা, যা, শিগগিরই যা। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? তুই জানিস আমি কে? তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোর কি একটু ভয় নাই? আমি তোকে শেষ করে দেব। জানিস আমি কে? হ্যাঁ, জানি জানি, তুই কে? তুই ওই শেওড়া গাছের পেতনিটা না? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন এসেছিস? আর এত ভালো মানুষদের কাছে কেন? কি প্রয়োজন তোর? শোন, তুই এখান থেকে চলে যা। অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে। আমি ওর সাথে সংসার করব। শোন, বাঁচতে যদি চাস তাহলে এখান থেকে চলে যা। পেতনিরা আবার সংসার কিসের? হ্যাঁ, তুই যেখানে ছিলি সেখানেই ফিরে যা, না হলে তোকে আমি ধ্বংস করে দেব। শোনেন, আপনারা ভয় পাবেন না। আমি আমার মন্ত্র বলে ওকে শেষ করে দেব। একদম চিন্তা করবেন না। শোন, তুই কিন্তু আর বাঁচবি না। চলে যা বলছি শেষবারের মতো। হিং ট্রিং ছ। ওরে বাবারে, আমি চলে গেলাম, পড়ে গেলাম। আমাকে ছাড়, আমাকে ছাড়। আমি বাঁচতে চাই। আমি তো ওর সাথে একটু সংসার করতে চেয়েছিলাম।